একটা সময় ১০-১২ হাজার টাকার মধ্যে আমরা প্রচুর স্মার্টফোন রিভিউ করতাম, কিন্তু এখন এমন একটা অবস্থা দাঁড়াইছে, বলতে গেলে ১৫,০০০ টাকার নিচে স্মার্টফোন দেখাই যায় না। তবে আজকে আমরা যে স্মার্টফোন নিয়ে কথা বলবো এটার প্রাইস কিন্তু ১৫,০০০ টাকার নিচেই থাকছে। আর ফোনটা হচ্ছে ওয়ালটনের নতুন ফোন জেন এক্স জেড 3। এই দামে এই ফোনে 120 হার্জ ডিসপ্লে, স্টেরিও স্পিকার, অ্যান্ড্রয়েড 16, 5000 mAh ব্যাটারি আছে, যা কাগজে কলমে ভালোই মনে হচ্ছে। তবে ১৫,০০০ টাকা কিন্তু অনেক টাকা। সো এই ফোনটা আসলে কাদের জন্য এবং এই ফোনে কী কম্প্রোমাইজ থাকছে সেসব নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। চলুন শুরু করা যাক। শুরুতেই এই ফোনের ডিজাইন নিয়ে কথা বলা যাক। ফোনের রিয়ার পার্টটা প্লাস্টিক, ফ্রেমও প্লাস্টিক, তবে ব্যাক প্যানেলের ফিনিশটা ফ্রস্টেড টাইপ। সো এটা দেখতে কিন্তু খুব একটা চিপ লাগে না। আর এখানে যখন লাইট পড়বে তখন রিফ্লেকশনে কিন্তু কালারের ক্ষেত্রে কিছুটা চেঞ্জ দেখা যায়। ক্যামেরা মডিউলটা দেখতে বেশ বড় এবং বোল্ড। দূর থেকে দেখলে মনে হয় এখানে হয়তো ২-৩টা ক্যামেরা আছে, কিন্তু না, এখানে কিন্তু ক্যামেরা একটাই আছে, যেটা হচ্ছে 13 মেগাপিক্সেল মেইন ক্যামেরা। ক্যামেরা আইল্যান্ডের সিম্পলিসিটি আমার কাছে ভালো লেগেছে, কারণ দেখা যায় কাজে লাগুক বা না লাগুক, ডেকোরেশন পারপাস কিন্তু এখানে ২-৩টা ক্যামেরা দিয়ে রাখা হয়, যেগুলি প্র্যাকটিক্যালি আসলে খুব একটা কাজে লাগে না। সেখানে এই ডিজাইনের সিম্পলিসিটি আসলে অ্যাপ্রিসিয়েট করার মতো। ফোনটার ওয়েট হচ্ছে ১৯৩ গ্রামের মতো, থিকনেস হচ্ছে 8.9 মিলিমিটার। হাতে নিলে খুব একটা স্লিম বা লাইট ওয়েট মনে হবে না, তবে খুব একটা আনকমফোর্টেবল লাগে না। ফোনটার ডান দিকে ভলিউম বাটনসের নিচে থাকছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, সেই সাথে নিচে কিন্তু 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকও পাওয়া যাবে। আর সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের পজিশন একদমই ঠিকঠাক আছে, রেসপন্সও মোটামুটি ফাস্ট এবং অ্যাকুরেট ছিল। বাট অ্যানিমেশনের কারণে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের যে পারফরমেন্স সেটা একটু স্লো মনে হতে পারে। তবে ডিজাইনের বাইরে গিয়ে একটা জিনিস কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে, সেটা হচ্ছে এই ফোনে কিন্তু ডুয়েল স্টেরিও স্পিকার থাকছে, যেটা এইরকম বাজেটের ফোনে কিন্তু খুব একটা দেখাই যায় না। সো ইউটিউব, ফেসবুকে যখন ভিডিও দেখবেন বা ক্যাজুয়াল মাল্টিমিডিয়া কনজিউম করবেন, তখন একটা স্পিকারের তুলনায় এই ডুয়েল স্পিকার শুনতে অনেক বেশি ভালো লাগবে। লাউডনেস দুইটি স্পিকারের ক্ষেত্রেই ভালো ছিল, দুইটি স্পিকারের সাউন্ড অলমোস্ট সিমিলার লেভেলের, ক্ল্যারিটিও একদমই ঠিকঠাক। বাট ভলিউম যখন আপনি 90-100%-এর দিকে নিয়ে যাবেন, তখন কিছুটা ডিস্টরশন পাওয়া যাবে। ডিসপ্লে সেকশনে এখানে 6.8 ইঞ্চের একটি আইপিএস এলসিডি প্যানেল থাকছে, রেজলিউশন হচ্ছে এইচডি+, রিফ্রেশ রেট 120 হার্টজ এবং টাচ স্যাম্পলিং রেট হচ্ছে 240 হার্টজ। 120 হার্টজ রিফ্রেশ রেট শুনতে খুবই ভালো লাগে, তবে 120 হার্টজ হলে যে ফোনটা একদম সুপার স্মুথ হয়ে যাবে ব্যাপারটা এমন না, কারণ প্রসেসর এবং ইউআই অপটিমাইজেশন সেটাও কিন্তু বড় একটা ফ্যাক্টর। নর্মাল স্ক্রলিংয়ে স্মুথনেস পাবেন, টাচ রেসপন্সও আমার কাছে মোটামুটি ডিসেন্ট লেগেছে, তবে অ্যাপ্লিকেশন ওপেন ক্লোজ করার সময় বা ইউআইয়ের মধ্যে দ্রুত কাজ করলে এন্ট্রি লেভেলের ফোনের যে ব্যাপারটা সেটা ধরতে পারবেন। অন্যদিকে ডিসপ্লের 3 দিকের ব্যাজেল মোটামুটি কমই আছে, তবে নিচের যে চিন সেটা কিন্তু যথেষ্ট ঠিক। আর ওপরে কিন্তু একটি ওয়াটার ড্রপ নচ দেখতে পারবেন। একসময় এই প্রাইস সেগমেন্টে কিন্তু আমরা পাঞ্চ হলো দেখেছি, এখন আবার ওয়াটার ড্রপ নচ দেখতে হচ্ছে। সো এই জায়গায় কিন্তু একটু কম্প্রোমাইজ থাকছে। ডিসপ্লে ব্রাইটনেস ইনডোরের জন্য একদমই ঠিক আছে, নর্মাল আউটডোরেও যদি ইউজ করেন সেক্ষেত্রেও খুব একটা সমস্যা হবে না। তবে বাইরে গিয়ে যদি ফোনটা ইউজ করেন ডিরেক্ট সানলাইটে বা ক্যামেরা যদি ওপেন করেন, সেই ক্ষেত্রে দেখতে একটু সমস্যা হতে পারে। আর এটা কিন্তু 400 নিটসের প্যানেল, সো অ্যাভারেজই বলা যায়। অন্যদিকে ডিসপ্লের কালার রিপ্রোডাকশন আমি খুব একটা খারাপ বলবো না, আইপিস হিসেবে মোটামুটি ঠিকই আছে, আর সেই সাথে ভিউইং অ্যাঙ্গেলও ঠিকঠাক ছিল। এইচডি+ রেজলিউশনের ডিসপ্লে হওয়ায় খুব কাছ থেকে যখন আপনি ডিসপ্লেটা দেখবেন তখন শার্পনেসের কিছুটা ঘাটতি হয়তো বোঝা যাবে, কিন্তু নর্মাল ডিস্টেন্স থেকে যখন আপনি ইউটিউব বা ফেসবুক বা ব্রাউজিং করবেন তখন কিন্তু এটা খুব একটা ম্যাটার করবে না। ওভারঅল ডিসপ্লেটা প্রিমিয়াম কিছু না, বাট ডেফিনেটলি ইউজেবল। পারফরমেন্সের ক্ষেত্রে এখানে ইউনিএসওসি T7250 প্রসেসর থাকছে, ফিজিক্যাল র্যাম আছে 4 GB, আর এর সাথে আরও 4 GB র্যাম আপনি ভার্চুয়ালি অ্যাড করতে পারবেন, ওয়ালটন যেটাকে বলে র্যাপিড মেমোরি। তবে জানিয়ে রাখি, ফোনের অ্যাকচুয়াল র্যাম হচ্ছে কিন্তু 4 GB, ভার্চুয়াল যে র্যাম থাকছে সেটাকে কিন্তু ফিজিক্যাল র্যামের অল্টারনেটিভ আসলে বলা যায় না। স্টোরেজ হিসেবে এই ফোনে থাকছে 64 GB স্টোরেজ, এবং অনেস্টলি যদি বলি 64 GB স্টোরেজ এই ফোনের একটা বড় লিমিটেশন, কারণ অপারেটিং সিস্টেম, অ্যাপ্লিকেশন বা ইউজার ডাটা সব মিলিয়ে কিন্তু 64 GB দ্রুতই ফিল আপ হয়ে যেতে পারে। তবে ভালো বিষয় হচ্ছে ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ডও আপনি এখানে ব্যবহার করতে পারবেন, যেটা 1 TB পর্যন্ত এক্সপান্ড করা যাবে। তারপরও ইন্টারনাল স্টোরেজ যদি 128 GB হতো, প্যাকেজটা আমার কাছে তখন অনেক বেশি রিজনেবল মনে হতো। তো সব মিলিয়ে এই ফোনের পারফরমেন্স কেমন সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ বা ব্রাউজিং এই ধরনের নর্মাল টাস্কের জন্য এই ফোন একদমই ঠিক আছে। একসাথে 3-4টা নর্মাল অ্যাপ্লিকেশন নিয়েও কাজ করতে পারবেন, কিন্তু হেভি মাল্টিটাস্কিংয়ে এই ফোনটা খুব একটা সুবিধা করতে পারবে না।
গেমিংয়ের ক্ষেত্রেও একই কথা, এই ফোনে আপনি ক্যাজুয়াল গেমগুলো খেলতে পারবেন। ফ্রি ফায়ারের মতো গেমগুলোও চলবে, পারফরমেন্স খুব একটা ভালো হয়তো পাবেন না, তবে ছোটোখাটো গেম প্লের জন্য এই ফোন ঠিকই আছে। অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে আউট অফ দ্য বক্স এই ফোনে অ্যান্ড্রয়েড 16 থাকছে। এটা ভালো, কারণ একদম লেটেস্ট সফটওয়্যারটাই পাওয়া যাচ্ছে। আর এই ফোনের ইউআই যেটা থাকছে সেটা মোটামুটি ক্লিন। এতে ডায়নামিক বার, ক্লোন অ্যাপ, এজ প্যানেল বা কল রেকর্ডিংয়ের মতো আরও কিছু এক্সট্রা ফিচারও আছে। তো এবার ক্যামেরা নিয়ে কথা বলা যাক। এই ফোনের রিয়ারে একটা ক্যামেরাই থাকছে, যেটা হচ্ছে 13 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, আর সামনে থাকছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ইমেজ কোয়ালিটি নিয়ে বলবো, যদি প্রপার ডে লাইট বা ভালো লাইটিং কন্ডিশনের ছবি তোলেন সেক্ষেত্রে ইউজেবল আউটপুট পাওয়া যায়। ফেসবুকে আপলোড করবেন, ডকুমেন্টেড ছবি তুলবেন বা ক্যাজুয়াল ফটোগ্রাফি, এই ধরনের কাজ করা যাবে। তবে লাইটিং কন্ডিশন একটু চ্যালেঞ্জিং হলেই কিন্তু লিমিটেশনগুলো বের হয়ে আসে, কারণ এই ক্যামেরার ডাইনামিক রেঞ্জ খুব একটা স্ট্রং না। ব্যাকগ্রাউন্ডে অনেক বেশি লাইট থাকলে এক্সপোজার সবসময় ঠিকঠাক মতো হ্যান্ডেল করতে পারে না, যেটা বাজেট ক্যামেরার ক্ষেত্রে একদম নর্মাল ব্যাপার। আর কালারের ক্ষেত্রেও সিন টু সিন যদি আপনি দেখেন সেক্ষেত্রে কিন্তু কনসিস্টেন্সি খুব একটা ভালো পাওয়া যাবে না। ফ্রন্ট ক্যামেরার কথা যদি বলি, এর 8 মেগাপিক্সেল ক্যামেরাটা প্রপার লাইটিং কন্ডিশন যদি পান সেক্ষেত্রে ভিডিও কল বা ক্যাজুয়াল সেলফির জন্য ঠিকঠাকই আছে। আর এর রিয়ার ক্যামেরা দিয়ে আপনি 2K 30 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন। ব্যাটারি সেকশনে জেনেক্স Z3 তে থাকছে 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। এইচডি প্লাস ডিসপ্লে এবং এই প্রসেসর মিলিয়ে ব্যাকআপ নিয়ে আমার সেরকম কোনো কমপ্লেইন নাই। নর্মাল ইউজে একদিন কমফোর্টেবলি পার করে দিতে পারবেন, এবং ইউসেজ যদি একটু লাইট হয়ে থাকে সেক্ষেত্রে ফুল ব্যাটারি একদিনে আসলে শেষ করা যায় না। তবে একটা ক্যাভিয়াটস থাকছে, সেটা হচ্ছে এই ফোনের সাথে কিন্তু 10 ওয়াটের চার্জার থাকছে। সো 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, 10 ওয়াটের চার্জার, সেটা কিন্তু পেইনফুলি স্লো একটা এক্সপিরিয়েন্স দেবে। এই ফোনের সাথে যদি 18 ওয়াটের চার্জার থাকতো আমার কাছে বিষয়টা প্র্যাকটিক্যাল লাগতো। তো শুরুতেই যেমনটা বলেছিলাম, 15,000 টাকার আশেপাশে নতুন স্মার্টফোনের অপশন কিন্তু আগের তুলনায় অনেক কম, এবং সেই ব্যাপারটা মাথায় রেখেই জেনেক্স Z3 কে আসলে দেখতে হবে। আমার কাছে এই ফোনের সবচেয়ে বড় কম্প্রোমাইজ মনে হচ্ছে 64 গিগাবাইট স্টোরেজ, বেসিক পারফরমেন্স, 10 ওয়াটের চার্জিং, আর ক্যামেরাও কিন্তু খুব একটা হাইলাইট করার মতো না। তবে প্লাস পয়েন্ট হিসেবে এতে 120 হার্জ ডিসপ্লে আছে, ডুয়েল স্টেরিও স্পিকার পাচ্ছেন, অ্যান্ড্রয়েড 16 আছে, এবং 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি থেকে ভালো ব্যাকআপ পাওয়া যাচ্ছিল। সো আপনি যদি হেভি গেমিং না করেন, ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ভিডিও কলিং, এই ধরনের বেসিক টাস্কগুলো করে থাকেন এবং 15,000 টাকার আশেপাশে একটা ফোন খুঁজছেন, তাহলে জেনেক্স Z3 কে আপনার শর্টলিস্টে রাখতে পারেন। আজকের ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে। সবাই ভালো থাকবেন, অনেক ভালো।